সোশ্যাল মিডিয়ায় আপনি যতই জ্ঞানী এবং দক্ষ কেউ হন না কেন, অর্থাৎ যে বিষয়ে আপনি কিছু দিচ্ছেন অথবা বলছেন অথবা কমেন্ট করছেন, আপনাকে কিছু ইউজার আছে বা মন্তব্যকারী আছে, তাদের কতটা গুণ আছে সেটা একেবারেই বিবেচনার মধ্যে থাকে না। তারা কমেন্ট করলেই বাঁচে। যেমন আমি এই কমেন্ট থেকেই যাচ্ছি যে আপনারা দেখেন যে কমেন্টটা কি। এখানে কমেন্ট করা হয়েছে, যেটা আমার পক্ষ থেকে কমেন্ট করেছি, বিটিভি ও সরকারি স্টাইলের গান হয়েছে, তবে ভিডিও ক্লিপগুলো সুন্দর ছিল। আর বয়স হয়ে গেলে যে সব কিছুতেই জং ধরে তা বারবার প্রমাণিত। সেই মেলোডি আর সুরের কারুকাজ এখন আর আসিফ ও সাবিনা কারো কণ্ঠেই নেই। এখানে লাল সবুজের পতাকা নামে একটা গান গেয়েছেন সাবিনা ইয়াসমিন আর হচ্ছে আসিফ আকবর। এই গানটি লিখেছেন মনিরুজ্জামান মনির। যাই হোক, এই গানটি আমরা একটু পরে যাই। গানটি যদিও আমি প্লে করতে পারবো না, আপনারা দেখে নেবেন, কিন্তু আমি একজন সঙ্গীত বোদ্ধা হিসেবে এবং সঙ্গীতের ওস্তাদ হিসেবে সঙ্গীত নিয়ে বহু পড়ালেখা আমার আছে। এখন আমি যদি এই কথাটি না বলি, তাহলে কেউ কি আমাকে চিনবে বা বুঝবে যে আমি আসলে কে? সেই কথাটি আমি লিখেছি এবং এখানে তাদের এই দ্বৈত কণ্ঠের গান শুনে বোঝা গেছে যে আসিফের যে একটা ক্রেজ ছিল যে সময়ে, অথবা 10 বছর আগেও আসিফের যে কণ্ঠ ছিল সেই কণ্ঠটি এখন নেই। স্বাভাবিক, এটাই তো স্বাভাবিক। আমি সেই স্বাভাবিক কথাটাই বলেছি। একইভাবে সাবিনা ইয়াসমিনের কণ্ঠ একেবারেই নেই, সুরে হয় না, তারপর লয় ঝুলে যায়, এবং সেই যে গ্রামার কণ্ঠের, সেই যে মাধুর্য, সেই যে কণ্ঠের কারুকাজ, সেগুলো নেই। এটা যে কেউ বলবে। আমি যেহেতু মিউজিক নিয়ে লেখাপড়া করেছি, আমার এ বিষয়ে দখল আছে, সেন্স আছে, এবং আমি নিজেও চমৎকার গান করি। সেক্ষেত্রে আমি তো এটা বলতেই পারি এবং আমি সেটা বলবই। আমি নিজে দেখেও দিতে পারি যে কিভাবে এটা হয়, কিভাবে ভালো করে হয়, উত্তম হয়। ফলে আমি এটা লিখেছি। এর রিপ্লাই মোহাম্মদ জাকির উনি দিয়েছেন, সেটা আমরা একটু পড়ি। উনি লিখেছেন, আপনি যেভাবে নিজের গুণ কীর্তন করে বেড়াচ্ছেন, এখানে এই সম্ভবত এই উত্তরটা উনি দিয়েছেন আরেকটা উত্তরের প্রেক্ষিতে। আমরা সেটা যদি দেখি তাহলে হয়তো বোঝা যাবে যে সেটা কোনটা। আমি যেটা লিখেছি সেটা তার কমেন্টের প্রেক্ষিতে লিখেছি। সেখানে আমাকে একটা মোটামুটি একটা গালির মতো করে লিখেছেন, সেটা আমি দেখাচ্ছি আগে, তারপর সেই কমেন্টে যাচ্ছি যেটা উনি দীর্ঘ একটি কমেন্ট লিখেছেন। আমি এই লেখার পর নাইমুর রহমান তিনি লিখেছেন, আপনি এই দশকের সেরা সঙ্গীত বিশেষজ্ঞ। আমি কি বলেছি যে সেরা সঙ্গীত বিশেষজ্ঞ? আমি যেটা জানি সেটাই বলেছি। আমার তো জানার একটা জায়গা আছে। একজন লোক স্বরে আ বলতে পারে। এখন যদি কেউ এসে ভুল ধরে যে আপনি স্বরে আ বলতে পারলেন না, তাহলে হবে? মিউজিক শুধু গাওয়ার ব্যাপারই নয়, নিশ্চয়ই গাওয়ার ব্যাপার আছে, পাশাপাশি এটা একটা সায়েন্স। এটা সারগামের মধ্য দিয়ে হয়, এটা 10টি ঠাট রাগের মধ্য দিয়ে হয়, এবং এখানে সুরের সাথে মেলার ব্যাপার আছে, রিদমের ব্যাপার আছে। এগুলো যারা শিল্পী তারা জানে, আসিফ এবং সাবিনা ইয়াসমিনও জানে। কিন্তু বয়সের ভারে তাদের কণ্ঠে যে বৃদ্ধির ছায়া নেমেছে, সেটাই আমি বলেছি এখানে। আর এটা কিভাবে হয়েছে, আপনি যদি সফটওয়্যার দিয়েও ফেলেন অথবা আপনি যদি সেন্স দিয়ে খেয়াল করেন তাহলে বুঝবেন। তো এই নাইমুর রহমান তিনি লিখেছেন যে আপনি এই দশকের সেরা সঙ্গীত বিশেষজ্ঞ। তিনি আর বলতে পারলেন না যে আমি যে কথাটি লিখেছি এখানে সেই কথাটি ঠিক আছে কিনা। যাই হোক, মোহাম্মদ জাকির তিনি লিখেছেন, আপনি কোথাকার কোন বুদ্ধাল,
আসিফের কণ্ঠের পরিবর্তন হয়নি এক বিন্দু পরিমাণ। আর সাবিনা ইয়াসমিন ৭২ ছুঁই ছুঁই। এই বয়সে একজন বাঙালি নারীর লাঠি ভর করে চলে, আর সাবিনা ইয়াসমিন অবিরাম অগ্রযাত্রা অব্যাহত রেখেছেন। কার সম্পর্কে মন্তব্য করছেন সেটা আগে ভেবে দেখবেন। সাবিনা ইয়াসমিন শুধু একজন শিল্পী নন, একাই একটি ইতিহাসের নাম। শিল্পীদের শিল্পী তিনি। জনপ্রিয় আর কালজয়ী গান যে পরিমাণ তার ঝুলিতে রয়েছে তা উপমহাদেশে বিরল। আসিফ আকবর তার সন্তান তুল্য। এই প্রজন্মের শিল্পীদের চেয়ে খুব বেশি দিন হয়নি তার সঙ্গীতের যাত্রা, কিন্তু জনপ্রিয়তায় অনেক শিল্পীকে পেছনে ফেলেছেন। উনি কালজয়ী, শিল্পীদের শিল্পী, নানা কিছু বলেছেন। আমি তো এগুলো তো অপোজ করেছি। আমি যে কমেন্টে করেছি সেটা হচ্ছে যে বয়সের কারণে, আর অনুষ্ঠান যেহেতু নেই, প্র্যাকটিসও কম, সব মিলিয়েই কিন্তু এটা হয়। কারণ বয়সের কাছে মানুষের হার মেনে যেতে হয়। সেটাই সাবিনা ইয়াসমিন এবং আসিফ, সেটাই হয়েছে তাদের ক্ষেত্রে। এখানে কে কত বড় শিল্পী, কে কত ভালো গাইলো সেটা কিন্তু ইস্যু নয়। তারা গেয়েছে, যখন তাদের সময় ছিল তারা গেয়েছে, নিশ্চয়ই গেয়েছে, এবং তারা নিশ্চয়ই কিংবদন্তি। কিন্তু এর অর্থ এই তো নয় যে কিংবদন্তি কোনো সময়ই তার কণ্ঠের স্খলন আসবে না, কণ্ঠ বসে যাবে না, কণ্ঠে আর সুর উঠবে না। আমাদের সৈয়দ আব্দুল হাদী আছেন না এখনও, উনি গাইতে পারেন এখন? ওনার কোনো গানই এখন আর হয় না। উনি সুরেই গাইতে পারেন না, উনি নিঃশ্বাস দীর্ঘ করতে পারেন না। অথচ এই হাদী তো কত বিখ্যাত গান গেয়েছেন। আমি সেই কথাটাই বলেছি, কিন্তু ওনারা আমাকে সাবিনা ইয়াসমিন আর আসিফকে চেনাচ্ছেন। এবার দেখুন, আমি যখন লিখলাম এই কথাগুলোর প্রেক্ষিতে, আমি লিখলাম যে আমি আসলে কি। আমি লিখলাম যে মিউজিকে উচ্চতর ডিগ্রিধারী, অর্থাৎ আমি সব সেশনে প্রথম শ্রেণীতে প্রথম, সব সেশনে প্রথম শ্রেণীতে প্রথম। ওস্তাদের কাছ থেকে শেখা ও গড গিফটেড সিঙ্গার। ওস্তাদ ও সঙ্গীত পরিচালক আমি। কমপক্ষে ১,০০০ খানেক গানের সুরকার, গীতিকার ও শিল্পী। বহু শিক্ষার্থী আছে যারা এখন প্রতিষ্ঠিত, সুতরাং আমার মূল্যায়ন ভুল হতে পারে না। আরে আপনি তো সাধারণ শ্রোতা মাত্র, গানের কি বোঝেন? তো আমি কিন্তু আমার গানের এডুকেশনের কথা লিখলাম, অর্থাৎ আমি কিন্তু যে কথাগুলো এখানে লিখেছি সেটা হচ্ছে এটার ডকুমেন্টেশন আছে, অর্থাৎ এটার সার্টিফিকেট আছে, সেগুলো আমি দেখাতে পারব। তারপর আমার এই কথা শুনে যেটা উনি লিখলেন সেটা আমি এখন আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আপনি যেভাবে নিজের গুণ কীর্তন করে বেড়াচ্ছেন তাতে মনে হয় অন্য কেউ আপনার গুণের কদর করছে না। আপনি দাম্ভিক আর অহংকারের বশে অন্যের অর্জনকে অবমূল্যায়ন যেভাবে করছেন, তাতে আপনি যেই হন, তাতে সাবিনা ইয়াসমিন যে হিমালয় সম উচ্চতা আরোহণ করেছেন তার একচুলও বিচ্যুতি হবে না। আর আপনার মতো তথাকথিত সুশীল সমাজের নামে মাত্র শিল্পী এদেশে আনাচে কানাচে পড়ে থাকে। দুদিন নিজের জনপ্রিয়তার সাফল্য দেখে নিজেই আত্মগৌরবে ডুবে থাকে অহংকারের চোরাবালিতে, তারপর কালের গর্ভে হারিয়ে যায়। আপনি যেভাবে নিজের কাজের স্বীকৃতি ধমক দিয়ে আদায় করতে চাইছেন তাতে বোধ হয় সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, ইন্দ্র কিশোর, সৈয়দ আব্দুল হাদী, শাহনাজ রহমতুল্লাহ কিংবা আশা ভোসলে, লতা মঙ্গেশকরও সেরকম ধৃষ্টতা দেখানোর সাহস পেত না। সেলিব্রিটিকে তৈরি করে আপামর জনতা, তাদের অর্জনকে ভুলুণ্ঠিত করে দেয় জনতার রায়। এখানে কি হলো? সেলিব্রিটিকে তৈরি করে আপামর জনতা, তাদের অর্জনকে ভুলুণ্ঠিত করে দেয় জনতার রায়, তাদের অর্জন ভুলুণ্ঠিত হয়ে যায় জনতার রায়ে। যাই হোক, উনি ওনার মতো করে লিখেছেন। আপনি প্রফেশনাল সঙ্গীত বোদ্ধাও হতে পারেন, কিন্তু আরেকজন সম্পর্কে না জেনে কমেন্ট করাটা যে নিরেট মূর্খতা ছাড়া আর কিছুই না, এটা আপনার মতো স্বঘোষিত শ্রেষ্ঠত্বের দাবিদার ব্যক্তির জন্য দুরূহ। তাহলে আমি কি বলছি যে আমি শ্রেষ্ঠ বা আমি সব কিছু বুঝি? তা তো না। আমি আমার যে কমেন্টটি করেছি সেই কমেন্টটি খুবই সায়েন্টিফিক এবং খুবই লিগ্যাল, খুবই ফ্যাক্ট, খুবই বাস্তব। এটাই সত্যি। যে কোনো সিঙ্গার, যে কোনো সঙ্গীত পরিচালক বা সঙ্গীত বোদ্ধা, জ্ঞানী, তাকে যদি দেখানো হয়, শোনানো হয় গানটি, সে তাই বলবে, আমার কথাটিই বলবে। তো আমাকে মূর্খ বলা হলো, এটা বলা হলো, ওইটা বলা হলো, আমি উত্তরে লিখলাম, না বললে তো আপনি জানবেন না, এটা কোনো অহংকার নয়। যারা জানে না তাদের জানানোর ব্যাপার। দেশের আনাচে কানাচে বহু রত্ন মুক্তা ছড়িয়ে আছে, ওস্তাদরাও ছড়িয়ে আছে, তাদের কেউ চেনে না, তাই বলে তাদের দাম নেই তা তো নয়। এটাই হলো কথা। আসলে আপনারা দেখবেন যে এরকম বহু আমাদের
হয়তো জানার বাইরে আছে, যাদের কাছে গান শিখে বিখ্যাত শিল্পী হয়েছে অনেকে, যেমন আব্দুল আজিজ বাচ্চু। আব্দুল আজিজ বাচ্চুর কথা আমরা শুনি এন্ড্রু কিশোরের মুখে। আমরা জানি যে এন্ড্রু কিশোর তিনি আব্দুল আজিজ বাচ্চু নামের এক এক গুণবান সঙ্গীত বোদ্ধা বা সঙ্গীতজ্ঞ বা ওস্তাদ, রাজশাহী। তিনি রাজশাহীতে বসবাস করতেন, আব্দুল আজিজ বাচ্চু। এই আব্দুল আজিজের কাছে তিনি কিন্তু গান শিখেছেন। কিন্তু আপনি এখন আমি বলবো, আপনারা যদি অনলাইনে সার্চ দেন আব্দুল আজিজ বাচ্চু, তাহলে আপনি কিছুই পাবেন না, কিচ্ছু পাবেন না। আমি বহু সার্চ দিয়েছি, আমি শেষ পর্যন্ত চ্যাট জিপিটির কাছে জিজ্ঞেস করেছি, গুগল করেছি, কোথাও আমি আব্দুল আজিজ বাচ্চু এই নামে আমি কোনো ওস্তাদের কোনো পেজ অথবা কোনো লেখালেখি অথবা কোনো তথ্য কিছুই পাইনি। আমি এটাও লিখেছি যে এন্ড্রু কিশোরের ওস্তাদ, যে ওস্তাদের নাম এন্ড্রু কিশোর সবসময় নেন, যে আব্দুল আজিজ বাচ্চুর কাছে তিনি শিখেছেন। তারপরও ইন্টারনেট থেকে কোনোভাবেই কোনো কিছু পাওয়া সম্ভব হয়নি। তার মানে কি এটা যে আব্দুল আজিজ বাচ্চু তিনি কোনো সঙ্গীতজ্ঞ ছিলেন না, ওস্তাদ ছিলেন না, তিনি গান কিছুই বুঝতেন না? তা তো না। তার কাছ থেকে গান শিখে এন্ড্রু কিশোর কত বড় শিল্পী হয়েছেন, সে কি আর নতুন করে বলার কিছু আছে? আসলে বিষয়টা হচ্ছে এরকম। তো এরকম বাংলাদেশের আনাচে কানাচে বহু প্রতিভা আছে, যে প্রতিভাগুলো আমরা যদি তাদের কাজগুলো শুনি, গানগুলো শুনি, দেখি, বুঝি, তাহলে অবাক হয়ে যাব যে যিনি বিখ্যাত তার চেয়েও কত জ্ঞানী গুণী সেই সমস্ত প্রতিভা লুকিয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে, আমরা যাদেরকে আবিষ্কার করতেই পারিনি এবং কোনোদিন করতে পারবো না। সেইভাবেই হয়তো সে মারা যাবে। কিন্তু আছে যারা লাইমলাইটে আসে, যারা স্টেজে আসে, বা যাদেরকে আমরা চিনি, তাদেরকেই আমরা জানি যে এটাই বোধহয় গান, এরাই বোধহয় সবচেয়ে বড় শিল্পী, এছাড়া কোনো শিল্পী নেই। বিষয়টা কিন্তু ওই রকম নয়, এর চেয়েও বড় শিল্পী আছে, কিন্তু তারা হয়তো স্টেজে আসছেন না, বা আসেননি, বা প্ল্যাটফর্ম পাননি, অথবা তাদের সুযোগ ঘটেনি, বা কোনো দিন আর ঘটবেও না। কিন্তু তাই বলে কি তাদের দাম নেই? আমরা বারিন মজুমদারের কথা শুনি, বাপ্পা মজুমদারের বাবা বারিন মজুমদার, তার স্ত্রী ইলা মজুমদার রবীন্দ্রসঙ্গীত গাইতেন। বারিন মজুমদারের কয়টা গান আপনি শুনেছেন কোনো দিন? আপনি কয়টা গান শুনেছেন? কয়টা গানের কথা বলতে পারবেন বারিন মজুমদারের লেখা, সুর করা বা প্র্যাকটিস করেছেন উনি বারবার? এরকম কয়টা গানের কথা বলতে পারবেন? একটাও বলতে পারবেন না। এবং বারিন মজুমদার কী ধরনের গান শেখাতেন, তার জীবন, তার কর্ম, কোনো কিছুই আপনি জানেন না। তো বারিন মজুমদার কি নাম করা ওস্তাদ ছিলেন না? এরকম বহু ওস্তাদ আছে যাদের কথা আমরা শুনিও নাই, বা শুনলেও হয়তো আমরা তাদের কোনো কর্ম, কাজ, গান বা প্র্যাকটিস সেশন কোনো কিছু আমরা খুঁজে পাচ্ছি না। তো আমি বলছি না যে বারিন মজুমদার অথবা আব্দুল আজিজ বাচ্চুর মতো আমি কেউ, আমি উদাহরণ দিতে গিয়ে এটা বললাম। আর তিনি বলেছেন যে মূর্খ। আচ্ছা, অনার্স, মাস্টার্স, MBA, ডক্টরেট করার পরও কি একটা লোক মূর্খ থাকতে পারে? যদি তাই হয়, তাহলে এই যে সঙ্গীতের জগতে এই যে পড়ালেখা এবং নিজে গাওয়া, উপরন্তু গড গিফটেড ভোকাল ভয়েস, এছাড়া একাডেমিক যে লেখাপড়া, অর্থাৎ অনার্স, মাস্টার্স, MBA, ডক্টরেট, এছাড়াও আরও কত যে আছে, ছবি আঁকা, কি সুন্দর হাতের লেখা, প্রতিবেদন তৈরি করতে পারা, রিপোর্ট তৈরি করতে পারা, প্রেজেন্টেশন করা, বিতর্কে সেরা, কোরআন তিলাওয়াতে সেরা, আরও নানা কিছু আছে যেগুলো বলে শেষ করা যাচ্ছে না। এরকম একটা লোক যদি এখনও মূর্খ থাকে, তাহলে এই মোহাম্মদ জাকিরের কাছ থেকে জেনে নিতে হবে যে আর কি করলে, আর কি এডুকেশন, আর কি বিষয়ে পারঙ্গমতা অর্জন করলে একটা লোক শিক্ষিত হতে পারে। আর এই মোহাম্মদ জাকির হোসেনের কি শিক্ষা আছে, গানে কি তার এডুকেশন আছে, বা অন্যান্য যে কোকারিকুলার অ্যাক্টিভিটিস আছে, অথবা নিজে যে প্রফেশন করছে সেই প্রফেশনে কী ধরনের তার দক্ষতা আছে বা যোগ্যতা আছে বা সার্টিফিকেট আছে, সেটা সে এখানে শো করুক। না করে এভাবে, মানে আমি কি কমেন্ট করলাম, যে গানটির ব্যাপারে কমেন্ট করলাম যে গানটি এরকম হতে পারতো, সেটা আসলে বয়সের কারণে হোক, ওই যে লিখেছি যে সব কিছুতেই জং ধরে বয়স হয়ে গেলে, তা আমি তো এখানে বয়সের কথা তুলে ধরেছি। এই গানের সাথে তাদের যে যৌবন বয়সের গানগুলো যেটা বিখ্যাত, সেই গানগুলো তুলনা করুক না, তাহলে তো বুঝতে পারবে যে কণ্ঠের অবস্থা কোন দিকে গেছে। আমি সেই বাস্তবতাটাকে সামনে এনেছি, আর তিনি আমাকে মূর্খ, তিনি আমাকে বুদ্ধাল, নানা কিছু বললেন। তো আমি সেটার অ্যান্সারটা দিয়ে দিলাম।
তিনি যদি মনে করেন যে এটার অ্যান্সার তার কাছে আছে, তিনিও আমার সাথে প্রতিদ্বন্দ্বিতায় আসুক, প্রতিযোগিতায় আসুক, সেটা অবশ্যই সার্টিফিকেট সহ, অবশ্যই তার কর্মসহ, অবশ্যই তার এডুকেশন হোক, এক্সট্রা কারিকুলার হোক, বা মিউজিক নিয়ে হোক, অথবা চারুকলা নিয়ে হোক, অথবা খেলাধুলা নিয়ে হোক, অথবা উপস্থাপনা হোক, অথবা সুর করা, গান লেখা ইত্যাদির ক্ষেত্রে হোক, অথবা যে কোনো কিছু হোক, ছবি আঁকা আঁকি হোক, যাই কিছু হোক না কেন, তিনি আমার সামনে আসুক। তার কতগুলো গুণ আছে আর আমার কতগুলো গুণ আছে। আমি এতগুলো গুণের লোক হয়েও মূর্খ হয়ে রয়ে গেলাম তার কাছে। তাহলে সে কোনভাবে শিক্ষিত হয়েছে সেই পথ আমাকে দেখাক, আমি শিখতে চাই। আমি শিখতে চাই বলে তো আমি মাল্টি ট্যালেন্টেড, আমি এত কিছু শিখেছি, এখনও শিখে যাচ্ছি। আর নিজের কথা যদি আমি না বলি, তাহলে উনি যে আমার কথা বলতে গেলেন, আমার কথা বলতে গিয়ে উনি আমাকে বুইদ্ধাল ডাকলেন, উনি আমাকে মূর্খ ডাকলেন, তাহলে কি উনি আমার মূল্যায়নটা করতে পারলেন না? তো সুতরাং আমার কথা তো আমাকে জানাতে হবেই। আর আমার কথা তো এটা বাতাস থেকে, হাওয়া থেকে উড়ে আসেনি, এটার সার্টিফিকেট আছে, এটার মূল্যায়ন পত্র আছে, এটার মানে ভিজিবিলিটি আছে। এমন না যে আমি আকাশ থেকে বাতাস থেকে কবি সাহিত্যিকের ভাষায় কথা বললাম, তা নয়। এটার প্রমাণপত্র আছে, অর্থাৎ সার্টিফিকেটস আছে, এটার মূল্যায়নপত্র আছে, সেগুলো আমি কিন্তু শো করতে পারবো। উনি কয়টা পারবেন? এত কিছু করার পরও আমি মূর্খ রয়ে গেলাম আর বুদ্ধাল রয়ে গেলাম, আর উনি সবচেয়ে জ্ঞানী হয়ে গেলেন। সেটা আমি এই চ্যালেঞ্জটা ছুঁড়ে দিলাম এবং আমি এই ভিডিওটি ইউটিউবে আপলোড করে দিলাম। ওনার সাহস থাকলে উনি আমার সাথে এই বুদ্ধিবৃত্তিক যে লড়াই, সেখানে এসে সে জয় ছিনিয়ে নিয়ে যাক।